আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমাদের রেকর্ডিং ক্লাসের ধারাবাহিক যে পর্ব সেই পর্বের অনুযায়ী আজকে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার ইতিহাস। অর্থাৎ এই বিষয়টি কিন্তু তোমাদের কবি যে সৈয়দ শামসুল হক ওনার যে একটা কবিতা রয়েছে, আমার পরিচয় আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। অর্থাৎ আমাদের প্রাচীন ইতিহাস, আমার পরিচয় কি, আমি যে জায়গাটিতে বর্তমানে দাঁড়িয়ে আছি এটি পূর্বে কি হিসেবে পরিচিত ছিল, এই সকল বিষয় কিন্তু তোমার প্রাচীন আমলের ইতিহাসের মধ্যে পড়ে। সো আমরা কিন্তু বেসিক ক্লাসে ডিটেইলসে আলোচনা করেছি, যে প্রাচীন জনপদের ম্যাপ দিয়ে আলোচনা করেছি যে কোন জায়গায় অবস্থিত, তারপর কোন পর্যটকরা কখন বাংলা এসেছে সেটাও আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি যে কিভাবে এই প্রাচীন আমলে আমাদের বিভিন্ন রাজা বা সম্রাট তারা কিভাবে বিভিন্ন সময় বিভিন্ন রাজ্য জয় করেছে, তাদের শাসনকালের বিভিন্ন অবদান, সেই বিষয়গুলো আমরা এই বেসিক ক্লাসে ক্লিয়ার করেছি। এখন আমরা এই রেকর্ডেড ক্লাসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বিষয়গুলো থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। অর্থাৎ তোমরা জানো যে আমরা শুধু বেসিক কনসেপ্টগুলো পড়লেই হবে না, আমাদের জানতে হবে যে কি প্রশ্ন পরীক্ষায় এক্স্যাক্টলি আসে। সেই এক্স্যাক্টলি আসার প্রশ্নগুলো কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয়। চলো শুরু করা যাক। প্রথম হচ্ছে প্রাচীন বাংলার, দেখো প্রাচীন বাংলা বলতে কি বুঝি। অর্থাৎ এই যে আমাদের বাংলা ২-৩ হাজার বছর পূর্বে, অর্থাৎ কি ছিল এই বাংলার ইতিহাস, কিভাবে আমরা বর্তমানে বাংলায় পৌঁছেছি, সেটাই কিন্তু প্রাচীন বাংলার ইতিহাস সংক্রান্ত বিগত বছরের এডমিশনে, অর্থাৎ বিগত বছরে তোমার ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য এডমিশনে যে প্রশ্নগুলো আসছে, প্রশ্নের সমাধান আমরা আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে চীনা পরিব্রাজক হিউয়েন সাং কত সালে বাংলায় আসেন। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলোর মধ্যে আমি তোমাকে যদি দেখি, তোমাদেরকে একটা জিনিস দেখায় যে এই যে চীনা পরিব্রাজক, এই পরিব্রাজকটা আমরা কেন পড়বো, এই পরিব্রাজক কারা? পরিব্রাজক হচ্ছে, ধরো আমরা কিন্তু একটা হাদিস এরকম আছে যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশ পর্যন্ত যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এই যে তোমার সুদূর চীন দেশে যাওয়া কি বোঝাচ্ছে, অর্থাৎ তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও দুইটা ওয়ে, একটা হচ্ছে বই পড়া, আর ২ নম্বর হচ্ছে তোমার যে ভ্রমণ করা। অর্থাৎ ভ্রমণের মাধ্যমে কিন্তু তুমি জ্ঞান অর্জন করতে পারো। অর্থাৎ এই জ্ঞানগুলোকে কিভাবে তুমি আহরণ করবা। অর্থাৎ আমি যদি দেখি যে বাংলাদেশে ইবনে বতুতা, হিউয়েন সাং, ফাহিয়েন, যারা যারা এসেছেন, তারা কিন্তু বাংলার এই অবস্থা দেখে তারা বই লিখেছেন, তারা বিভিন্ন জায়গায় মানুষকে জানিয়েছেন যে বাংলা নামক যে দেশটা, এটার মধ্যে এই জিনিসপাতি আছে। অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য তোমাকে একটা দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে হয়। তোমাকে বিভিন্ন, তারা যে গ্রন্থগুলো রেখেছেন, এই গ্রন্থগুলো কিন্তু একটি অনন্য সাধারণ দলিল যে বাংলার ইতিহাসকে বোঝার জন্য। সো দেখো এই হিউয়েন সাং কত সালে বাংলায় আসে। তো এই সালটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং সাথে সাথে এই হিউয়েন সাং সম্পর্কে জানা ইম্পর্টেন্ট। সো আমরা জানি যে এই ৬৩৪ সালে উনি এসেছেন, এবং কার আমলে এসেছেন, কি আসছেন, সব আমরা একটু ডিটেলসে দেখবো। দেখো এই যে বাংলায় প্রথম বাংলায় আসেন চীনা পর্যটক ফাহিয়েন। অর্থাৎ তিনি যে ফাহিয়েন, পরীক্ষা এরকম আসবে যে প্রথম বাংলায় কোন চীনা পর্যটক আসছে, সো উনি আছে চন্দ্রগুপ্তের সময় আসছে, বুঝছো। তারপরে দেখো হিউয়েন সাং কিন্তু আসছে চীন থেকে তোমার ৬৩০ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দে, অর্থাৎ ৭ম শতকে। দেখো আমাদের কিন্তু ছিল যে হিউয়েন সাং কত সালে বাংলা আসছে। তো আমাদের কিন্তু এই যে দেখো এই সময়কালটার মধ্যে আসছে, এবং এটা কিন্তু এখানে খুব কনসাইসলি দেওয়া আছে। তারপরে দেখো না আরেকজন আছে ওয়াই দাইওয়ান, তারপরে মা হুয়ান, ইবনে বতুতা, তারপরে এখানে অনেকগুলো আছে। সো আমরা এতগুলো পড়বো না, জাস্ট আমরা একটু খেয়াল করে এই যে এটা হিউয়েন সাংটা ইম্পর্টেন্ট, মা হুয়ানটা ইম্পর্টেন্ট, ইবনে বতুতা কোন দেশের ছিলেন এটা পরীক্ষায় আসে, তারপরে হচ্ছে তোমার মা হুয়ান, এটাও ইম্পর্টেন্ট। সো এই হচ্ছে বিষয় তিনি। সো আমরা যদি দেখি যে এই যে মাহুয়ান, দেখো তোমার হচ্ছে মাহুয়ান দুইবার আসছে, এই যে ১৪০০ ইয়ার থেকে একটা, আরেকটা হচ্ছে মাহুয়ান হচ্ছে তোমার ১৩৩০ সালে আসছে একটা। তো এই যে এই বিষয়গুলা কিন্তু এইভাবে একটা ছকের মাধ্যমে তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এটা মুখস্থের বিষয়, তুমি এখানে কোনো ট্রিক্স টিপস দিয়ে লাভ নেই। তো তোমাকে একটু খেয়াল রাখতে হবে, আমি যেগুলো দাগাই দিছি এগুলো একটু মুখস্থ করে ফেলবা। তারপর হচ্ছে পরিব্রাজক ফাহিয়েন কার শাসন আমলে আসেন। তো আমরা কিন্তু দেখো প্রথমেই তোমাদেরকে এখানে এই যে এটার মধ্যে যে ফাহিয়েন প্রথম পর্যটক, যা হতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসছে। তো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, উত্তর হচ্ছে এ। দেখছো আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। তো এইভাবে একটা যখন তুমি মুখস্থ করবা, তার সাথে সাথে তোমার ১০-১৫টা প্রশ্ন উত্তর রেডি হয়ে যাবে। তারপর দেখো চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন। তোমরা জানো যে দীক্ষাগুরু মানে কি, অর্থাৎ তুমি যদি একটা জায়গায় যাও, ধরো আমি তোমাদের এখন শেখাচ্ছি, তোমাদেরকে দীক্ষা দিচ্ছি, তার মানে আমি তোমাদের গুরু, ঠিক না। তো এরকম করে ধরো ফাহিয়েন বাংলায় আসছে, আসার পরে সে কারো থেকে শিক্ষা গ্রহণ করেছে, সে একটা বিষয়ে
পাণ্ডিত্য অর্জন করেছে কারো থেকে। তো এই যে ছে হলো তার দীক্ষাগুরু, এটা কিন্তু ইম্পর্টেন্ট। দীক্ষাগুরু হচ্ছে শীলভদ্র, তিনি নালন্দা বিহার বা ওই সময়ের কিন্তু একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন শীলভদ্র। তো উত্তর হচ্ছে শীলভদ্র। চৈনিক পরিবিভাজক ফাইয়েন যার সময় আসে, দেখো একই প্রশ্ন ঘুরে আসছে, ডিইউ 15 ঢাকা ইউনিভার্সিটি 15 সালে আসছে, আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বুঝা গেছে। তো আমি যে রিপিটেড প্রশ্নগুলো আমি ডিলিট করিনি, কারণ হচ্ছে রিপিটেড প্রশ্নগুলো কিভাবে ঘুরায় পেঁচে আসে, একই প্রশ্ন উত্তরটা দেওয়া আছে তোমার প্রশ্নে, প্রশ্নটা দেওয়া আছে উত্তরে। সো এরকম কিন্তু তোমার ইন্টারচেঞ্জেবলি আসে, ভাইস ভার্সা আসে। সো সেই বিষয়গুলোর জন্য তোমাদেরকে এই পদ্ধতিটা অনুসরণ করা হয়েছে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এখানে কিন্তু ধরো মেগানিস্থেনিস, ফাহিয়েন, ইবনে বতুতা, মাওয়ান সবাই এখানে দেওয়া আছে। কার আমলে আসে পরীক্ষা এরকম আসে যে ইবনে বতুতা কার আমলে আসছে, ইবনে বতুতা ফখরুদ্দিন মোবারক শাহর আমলে আসছে, এগুলো কিন্তু আমরা বেসিক ক্লাসে ক্লিয়ার করেছি। চীনা পরিব্রাজক হিউয়েন সাং বা প্রাচীন বাংলার কোন জনপদ তিনি হচ্ছে ভ্রমণ করেন? সো কেউ কেউ বলে গৌড়, তো আমরা দেখি কি যে গৌড় না, তিনি হচ্ছে সমতট জনপদটা কি করেছেন, ভিজিট করেছেন। দেখো হিউয়েন সাং হচ্ছে সমতট জনপদ তিনি হচ্ছে ভিজিট করেন। এখন সমতট জনপদটা কি, সমতট জনপদটা সম্পর্কে তোমাদের একটু বলি। সমতট হচ্ছে তোমরা কুমিল্লা নোয়াখালী অঞ্চলে যারা থাকে তারা হচ্ছে সমতট জনপদ অন্তর্ভুক্ত। তো আমি যদি দেখি তোমাকে কুমিল্লা আর হচ্ছে তোমার যে নোয়াখালী অঞ্চলটা, এই অঞ্চলটা কিন্তু তুমি যদি দেখবা মানচিত্রটা একটু খেয়াল করে দেখবা সমুদ্রের কাছাকাছি, অর্থাৎ সমুদ্রের নিকটে যে জনপদটা, সেটাইকে আমরা বলছি সমুদ্রের নিকটে, অর্থাৎ এই জনপদটা কি সমুদ্রের নিকটে, এই জন্য সমতট বা সমুদ্র তীরের নিকটে, সেই জন্য সমতট। আর এই সমতটে ভিজিট করছে কে, হিউয়েন সাং। তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা যে হিউয়েন সাং, ইবনে বতুতা কে কোথায় ভিজিট করেন, অর্থাৎ কে কোথায় আসছে, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমরা যদি দেখি, তারপরে বিশ্বের কোন পরিব্রাজক সোনারগাঁ ভ্রমণ করেন? তো সোনারগাঁ ভ্রমণ করেন অনেকেই, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ইবনে বতুতা। তো আমরা যদি দেখি যে ইবনে বতুতা তিনি মরক্কোর একজন, পরীক্ষায় আসে কোন দেশের, ইবনে বতুতা হচ্ছে মরক্কোর। ইবনে বতুতা 1346 সালে তিনি বাংলায় সফর করেন। নদীপথে 15 দিন ভ্রমণের পর তিনি সুনুরকাও, তখন সুনুরকাও ছিল বর্তমান সোনারগাঁও শহরে তিনি হচ্ছে পৌঁছে যান, এবং তৎকালীন সাতকাও মানে যেটা হচ্ছে চট্টগ্রাম শহরের অবস্থিতি, যে থেকে সুনুরগাঁও বা সোনারগাঁও ত্যাগ করে যাবার উদ্দেশ্যে রওনা হওয়ার সময়কালে বাংলায় ইবনে বতুতার সফরের মেয়াদ ছিল 2 মাসেরও কম সময়, অর্থাৎ তিনি 2 মাসেরও কম সময়ে তিনি হচ্ছে কি হয়েছে এখানে হচ্ছে তিনি আসছেন। সো এই হচ্ছে বিষয়। সো আমরা যদি দেখি, সো এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, যে তথ্যগুলো আমরা চেষ্টা করব সুন্দরভাবে মুখস্থ রাখার জন্য আর কি। তারপরে আমাদের দেখো বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। বাংলার একটা সময় অনেকগুলো জনপদ ছিল। জনপদ মানে কি, তোমরা অনেকেই প্রশ্ন করতে হলো ভাইয়া জনপদ মানে কি? জনপদ, দেখো জন মানে কি, জন মানে মানুষ, জন মানে কি মানুষ। পদ মানে কি, পদ মানে পায়ের পাতা, পায়ের পাতা। অর্থাৎ আমরা যদি দেখি জনপদ মানে কি, অর্থাৎ মানুষের পায়ের পাতা যে অঞ্চলগুলোতে পড়ছে সেই অঞ্চলগুলোকে আমরা বলছি কি জনপদ। মানুষের পায়ের পাতা যে অঞ্চলগুলোতে পড়েছে সেই অঞ্চলগুলোকে আমরা বলছি কি জনপদ। অর্থাৎ এই অঞ্চলে, অর্থাৎ প্রাচীন বাংলায় 16টা জনপদ ছিল, 16টা জনপদ ছিল। এই 16টা জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ ছিল তোমার পুন্ড্র। পুন্ড্র হচ্ছে বর্তমান বগুড়া, মহাস্থানগড় যে অঞ্চলটা, সেই অঞ্চলটাকে আমরা বলছি পুন্ড্র জনপদ। অর্থাৎ পুন্ড্র জনপদটা হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদগুলোর মধ্যে একটা, এবং এটা সবচেয়ে প্রাচীন, এই জন্য এটাকে বলছে পুন্ড্র। অর্থাৎ অপশন হচ্ছে ডি, অপশন হচ্ছে কি ডি। এখন প্রশ্ন হচ্ছে পুন্ড্র কি, কেউ কেউ মনে করে, আমি বেসিক ক্লাসে বলেছি যে পুন্ড্র মানে হচ্ছে একটা যে তোমার জাতি, আবার কেউ কেউ মনে করে পুন্ড্র মানে হচ্ছে আখ, অর্থাৎ তোমরা যে সুগার কেন, গেন্ডারি, কুইশার যেটাই বলো, এই আখ, ইক্ষু। তো এই যে ইক্ষু উৎপাদন বেশি হয় দেখে এই অঞ্চলটার নাম ছিল পুন্ড্র। তো এরকম বলা হয় আর কি। সো পুন্ড্রের অবস্থান আমরা জানি বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুরে আর কি। সেগুলো তোমরা দেখতে পারো। পুন্ড্র দেখো, পুন্ড্র গড়ে তুলে পুন্ড্র জাতি, তো এদের থেকে আসতে পারে। আবার পুন্ড্র নগর পরিবর্তন, বর্তমান নাম হচ্ছে কি মহাস্থানগড় আর কি। সো প্রাচীন বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র এবং জনপদ কোথায় অবস্থিত? তো তোমরা কিন্তু বলো, একটু আগে আমি কিন্তু বলছি যে কোথায় অবস্থিত, তোমরা একটু বলো তো বাবারা কোথায় অবস্থিত। আশা করি তোমরা জানো, মনে মনে উত্তর করে দিছো যে ময়নামতি তো না, পাহাড়পুর না, সোনারগাঁও না। অর্থাৎ প্রাচীন জনপদ হচ্ছে মহাস্থানগড়, যেটা হচ্ছে আমি এখানে বললাম যে এই দেখো পরিবর্তিত নাম, কার পরিবর্তিত নাম? পূর্ণনগরের পরিবর্তিত নাম। তাহলে মহাস্থানগড় হচ্ছে উত্তর। উত্তর হচ্ছে মহাস্থানগড়, দেখো উত্তর হচ্ছে সি, মহাস্থানগড় প্রাচীনতম যে হচ্ছে রাজ্য ছিল আর কি। তারপরে দেখো প্রাচীন বাংলার কোন জনপদ বাংলাদেশের পূর্বাংশে ছিল? তোমরা জানো যে বাংলাদেশের পূর্ব দিকে, আমরা যদি দেখো একটা ম্যাপ আঁকি, হ্যাঁ ধরো আমি
ম্যাপ দেখাই তোমাদেরকে। ধরো এরকম যদি আমরা বাংলাদেশের মানচিত্রটা দেখি, সো বাংলাদেশের মানচিত্র মানে একটা আনুমানিক একটা আমরা যদি দেখি, হ্যাঁ আমরা আনুমানিক দেখি, ধরো আনুমানিক একটা মানচিত্র তোমাদের কাকাই দিই। সো ধরো এটা হচ্ছে একটা আনুমানিক একটা মানচিত্র, ঠিক আছে? সো বাংলাদেশের একটা মানচিত্র, বাংলাদেশের মানচিত্র আমরা যদি মানচিত্রের উপর হচ্ছে নর্থ মানে উত্তর, আমরা যদি উত্তর হচ্ছে নিচে, উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, আর এটা হচ্ছে পশ্চিম, তাই না? এটা পশ্চিম। এখন তোমাদেরকে দেখায়, এই যে দেখো আমি যদি ভাগ করি এভাবে, তাহলে এটা হচ্ছে বাংলাদেশের একটা ইয়ে। সো পূর্ব দিকে এটা, পশ্চিম দিকে এটা। সো আমি বেসিক ক্লাসে বলেছি কোন জায়গায় কোন জনপদ। সো পূর্ব দিকে এই যে অঞ্চলটা জুড়ে ছিল, এই অঞ্চলটা জুড়ে ছিল হরিকেল প্লাস সমতট, এই দুইটা, হরিকেল প্লাস সমতট। এখন প্রশ্ন হচ্ছে দেখো এই যে এই জায়গাটা পুরাটা হচ্ছে হরিকেল এখানটা, আর সমতট হচ্ছে এখানে। তো বেশি পূর্বে কোনটা? বেশি পূর্বে হচ্ছে হরিকেল। এই কারণে আমরা যদি দেখবো উত্তর দিব হরিকেল। উত্তর কি? হরিকেল। সমতট হচ্ছে এই যে এখানে নোয়াখালী কুমিল্লা এই জায়গা। আর বাকি যে অংশটা আমরা যদি দেখি সেটা হচ্ছে কি আমাদের একদম পূর্বাংশে না। তারপর দেখো প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত হয়? এটা কিন্তু আমরা অলরেডি বলছি, তাই না? সো একই প্রশ্ন, তুমি যদি একটা উত্তর জানো তুমি একাধিক প্রশ্ন উত্তর করতে পারবা। আমরা যদি দেখি, দেখো ঢাকা কুমিল্লা না, ময়মনসিংহ কুমিল্লা, ময়মনসিংহ নেত্রকোনা না, ময়মনসিংহ জামালপুর না, কুমিল্লা নোয়াখালী আমরা বলেছি। সো আমরা বেসিক ক্লাসে এটা আলোচনা করছি, সো এটা তোমরা জানো। সো বর্তমান বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কি নামে পরিচিত ছিল? সো বর্তমান যে ফরিদপুর, এখানে চারটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে। চারটা হচ্ছে তোমার হচ্ছে আমরা যদি দেখি ময়মনসিংহ, ময়মনসিংহ, তারপর হচ্ছে ঢাকা, ফরিদপুর, ফরিদপুর, তারপর হচ্ছে বরিশাল, এই বরিশাল, এই চারটা মিলে একটা জনপদ ছিল। এই চারটা মিলে আড়াআড়ি সবচেয়ে প্রাচীন বাংলার সবচেয়ে বৃহত্তম জনপদের নাম ছিল বঙ্গ। কি ছিল? বঙ্গ। উত্তর হচ্ছে বঙ্গ, বুঝছো? দক্ষিণে যে ফরিদপুর, বাকেরগঞ্জ, পটুয়াখালী মন্ত ছিল আর কি। সিলেট জেলা প্রাচীনতম কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আমি যে তোমাদের যে ম্যাপটা দেখাইছি, তোমরা যে একটু দেখো, দেখো ম্যাপটা। সো এই হচ্ছে ম্যাপ, এই ম্যাপের মধ্যে এই সিলেট জেলা, এই সিলেট কিন্তু এখানে অবস্থান, মানে সিলেট হচ্ছে হরিকেল। সো এই যে একটা ম্যাপ যদি মনে রাখো তাহলে তুমি হচ্ছে অনেকগুলো জেলা ইয়ে করতে পারবা। আর এই যে এই পাশে, হ্যাঁ ধরো আমরা যদি দেখি, এটা একটু মুছে দিই, ধরো এই পাশে এরকম ছিল, এটা হচ্ছে বঙ্গ, ঠিক আছে? এই জায়গাটা বঙ্গ। আর এইখানে ছিল পুন্ড্র, বরেন্দ্র, হ্যাঁ তারপর হচ্ছে গৌর, রারো, এরকম অনেকগুলা ছিল। যাই হোক, আমরা এবার হচ্ছে বেসিক আলোচনায় চলে যাই। আমরা বেসিক আলোচনায় গিয়ে দেখবো যে দেখো এইখানে, এটা তো বললাম প্রাচীন বাংলা সিলেট, তাহলে সিলেট হচ্ছে কি? হরিকেল। সিলেট জনপদ কোথায়? হরিকেল অবস্থিত। তাহলে আমরা যদি পরীক্ষায় আসে সিলেট কোথায় অবস্থিত? হরিকেল জনপদ। এবং ত্রিপুরা, ত্রিপুরা কিন্তু ধরো কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা। তোমরা কি জানো যে কুমিল্লার পূর্ব নাম কেন ত্রিপুরা ছিল? কারণ কুমিল্লা আর ত্রিপুরা একদম লাগোয়া, একদম সাথেই লেগে আছে। তো এই কারণে আমরা এই লম্বি যখন রেখা টানি বাংলাদেশের মানচিত্র, উপরে সিলেট, মাঝখানে পড়ে ত্রিপুরা, আর নিচে পড়ে হচ্ছে চট্টগ্রাম। আর ত্রিপুরাও কিন্তু হরিকেল জনপদ অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা, তারপর হচ্ছে বর্তমান ঢাকার প্রাচীন কোন জনপদ অন্তর্ভুক্ত ছিল? একটু আগে বললাম বঙ্গ। সো ঢাকা ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে যে আমি বলে ফেলছি প্রাচীন বাংলার হরিকেল জনপদ কোন এলাকাভুক্ত? তোমরা তো জানোই, দেখো বলো তো কোনটা? রাজশাহী না, রাজশাহী না, দিনাজপুর না, খুলনা না, চট্টগ্রাম। কারণ লম্বালম্বি রেখা টানলে এটা চট্টগ্রাম চলে আসে। হ্যাঁ, তারপর কুমিল্লা কোন প্রাচীন জনপদ অন্তর্ভুক্ত ছিল? এটা হচ্ছে নিঃসন্দেহে সমতট। কুমিল্লা হচ্ছে নিঃসন্দেহে কোন জনপদ? সমতট। আমি জাস্ট প্রশ্নগুলো দেখাচ্ছি যে কতটা ইজি ওয়েতে তুমি একটা জিনিস মুখস্থ রাখলে তুমি হচ্ছে অনেক বিষয় তুমি সুন্দর করে পড়তে পারো, অনেক বিষয় তোমার মনে থাকবে। অর্থাৎ আমাদের কাছে যেটা মনে হয়, ভাইয়া আমি তো মুখস্থ করতে পারি না, আমি তো এত এত ইনফরমেশন কিভাবে মাথায় রাখবো? ধরো তুমি যদি একটা ছক মাথায় রাখো, একটা মানচিত্র মাথায় রাখো, তাহলে কিন্তু তোমার অনেক প্রশ্নের উত্তর তুমি একই সঙ্গে তোমার মনে থাকবে। ধরো আমি তোমাদের একটা পরিব্রাজক নিয়ে একটা ছক পড়িয়েছি, অর্থাৎ এই পরিব্রাজক নিয়ে যে ছকটা আছে, এই ছকটা যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু তোমার পরিব্রাজক রিলেটেড যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো কিন্তু সমাধান খুব এক নিমিষেই করতে ফেলতে পারবা। তারপরে আমি পড়িয়েছি একটা ম্যাপ, যে ম্যাপটার মাধ্যমে আমি কিছু কিছু জনপদ তোমাদেরকে দেখিয়েছি। সেই জনপদগুলোকে যদি তুমি একটু খেয়াল রাখো তাহলে কিন্তু ওই জনপদের যত যত তোমার প্রশ্ন আসবে, অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি যে বিগত বছরগুলোতে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসছে, যে কোন জনপদ কোথায় অবস্থিত। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট। সো এই জিনিসটা যদি তুমি একটু মাথায় রাখো তাহলে কিন্তু তোমার অনেকগুলো প্রশ্ন, আমি 10-15টা প্রশ্ন সলভ করেছি, সো এরকম প্রশ্নগুলো উত্তর তুমি করে ফেলতে পারবা। আমরা একটু দ্রুত যাব, কারণ এই জিনিসগুলো একই, যে একটা জিনিস জানলে সব কোনটি বাংলার
প্রাচীনতম জনপদ নয়। দেখো আমরা যে দেখছি যে পুন্ড্র, গৌড়, বরেণ্য তিনটে জনপদ, অপশন ডি মিথিলা কিন্তু কোনো জনপদ না। তারপর হচ্ছে বগুড়া প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? আমরা একটু আগে বললাম বগুড়া হচ্ছে প্রাচীন কি বলতো পুন্ড্র নগরের অন্তর্ভুক্ত। বগুড়া হচ্ছে প্রাচীন পুন্ড্র নগরের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে ফরিদপুর কোন জেলা জনপদে? দেখছো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে তোমাদেরকে জনপদ, যেমন ফরিদপুর জেলা হচ্ছে কোন জনপদ ছিল? আমরা জানি বঙ্গ জনপদে অন্তর্ভুক্ত ছিল। তারপর হচ্ছে নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ? সবচেয়ে প্রাচীন জনপদ আমরা জানি কোনটা, বলো তো দেখি, এখানে বলো যে চন্দ্রদ্বীপ, ময়নামতি, পাটালিপুত্র কি হরিকেল, কোনটা বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ? প্রাচীন জনপদের মধ্যে আমরা একটু আগে তোমাদেরকে আলোচনা করেছি হরিকেল জনপদটা হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। তোমরা কি জানো কিনা জানি না, হরিকেল জনপদটা নিয়ে আমরা তো তোমাদেরকে বলেছি যে 16টা জনপদ ছিল, সেই 16টা জনপদের মধ্যে হরিকেল হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। আচ্ছা, তারপর হচ্ছে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী কোন জনপদ অন্তর্ভুক্ত ছিল? একই প্রশ্ন একটু ঘুরায় পেঁচে আসছে, অনেকগুলা সমতট জনপদে অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন গৌড় নগরী অংশবিশেষ কোন জেলা অবস্থিত? এইটা কিন্তু ইন্টারেস্টিং, যে গৌড় নিয়ে কিন্তু অনেক আছে। দেখো কোনটা? চাপাই নবাবগঞ্জ। তাহলে প্রাচীন গৌড় নগরীটা তোমাদের দেখায়, এই যে দেখো সিলেট হচ্ছে হরিকেল, খুলনা হচ্ছে নিচের দিকে ছিল, কুষ্টিয়া একদিকে, কুষ্টিয়া হচ্ছে তোমার এই যে নদিয়া, আমরা এই অঞ্চলটা। আর গৌড়টা হচ্ছে গৌড় মানে কি তোমাদের দেখো, এই গৌড় কোথ থেকে আসছে? গৌড়টা হচ্ছে গুড় থেকে আসছে। এই যে গুড় মানে কি? গুড় হচ্ছে আখের তৈরি। তোমরা গুড় খেয়েছো, অনেকে ছোটবেলায় অনেক গুড় খেয়েছো, মিষ্টি জাতীয় একটা কি যে আমরা যে খাদ্য বিশেষ। এই গুড় কোত্থেকে হয়? আখ থেকে। আখ বেশি উৎপন্ন হয় বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে তোমার আখ উৎপন্ন হয়। এই আখের কারণেই কিন্তু তোমার এই গুড় থেকে নাম আসছে গৌড়, এবং এই গৌড়ের মধ্যে তোমার চাঁপাইনবাবগঞ্জ অন্তর্ভুক্ত। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা যদি দেখি নিচের কোন যেটি প্রাচীন বাংলা জনপদ, তোমাদের একদম চোখ বন্ধ করে পারবা। এটা হরিকেল একটু আগে তোমাদেরকে দেখিয়েছি, একাধিকবার আসছে এটা। তাম্রলিপ্ত হচ্ছে কি? তামার পাতের শাসনদেশ না, প্রাচীন গ্রন্থ না, প্রাচীন ভাষা না, প্রাচীন জনপদ। তাম্রলিপ্ত হচ্ছে প্রাচীন জনপদ। মহাস্থানগড়ে কোন প্রাচীন ঐতিহাসিক যুগের নিদর্শন রয়েছে? মহাস্থানগড়টা হচ্ছে, তোমরা যদি দেখো মহাস্থানগড়ে তোমার হচ্ছে তোমাদের পালদের যে রয়েছে। এখন দেখো আরেকটা বিষয়, যে বিসিডি তিনটাই রাইট। কেন এটা আমি দিয়েছি? দেখো দেখো মৌর্য সাম্রাজ্য যখন ছিল তখন সে মহাস্থানগড়ে বিহার নির্মাণ করেছে। আবার গুপ্ত সাম্রাজ্য তারাও করছে, পাল সাম্রাজ্য করছে। এখন আমি যদি পাল দিই তাহলে বাকি দুইটা কি উত্তর হবে কি হবে না? কিন্তু দেখো যদি এরকম হয় তাহলে তিনটা অপশনই তোমার রাইট হয়, তাহলে তুমি কোনটা দিবা? তোমার তিনটা কিন্তু উত্তর দিবে, তিনটার মধ্যে তুমি যেটার মধ্যে দাগাও সেটার মধ্যে তোমার প্রশ্নের উত্তর, তুমি সঠিক উত্তর পাবা। আর যদি এরকম হয় যে একটা প্রশ্নে দুইটা প্রশ্নের উত্তরই রাইট, তাহলে সবসময় চেষ্টা করো প্রথমটা দাগানোর। ঠিক আছে, সবসময় দাগানোর কি প্রথমটা দাগানোর, তাহলে কিন্তু তোমার নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, মহাস্থানগড় হচ্ছে তোমার কাছে প্রাথমিকভাবে মনে হতে পারে পাল, তুমি যদি পাল দাও, পাল দিলে তোমার রাইট, ভুল হবে না, কারণ মহাস্থানগড় যে বিহারটা পাল যুগে নির্মিত হয়েছে। তো যেহেতু পাল যুগে নির্মিত হয়েছে, তুমি পাল দিলে তোমারটা কেটে দিবে না। বাট কেউ যদি মৌর্য দেয়, গুপ্ত দেয়, তাহলে সেটাও কিন্তু রাইট। আচ্ছা, কারণ আমরা দেখো মহাস্থানগড়ে ঐতিহাসিক বগুড়া জেলার শিবগঞ্জ, এখানে সব ডিটেলস আছে। তো কার আমলে দেখো, এখানে পরাক্রম মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকদের প্রাদেশিক রাজধানী ছিল। প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। বুঝছো? এই যে এই শাসনবর্গের রাজধানী, প্রাদেশিক রাজধানী থাকার কারণে তারা বিভিন্ন স্থাপনা এখানে নির্মাণ করেছে। আচ্ছা, তারপরে মহাস্থানগড় সম্পর্কে অনেক ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন দেওয়া আছে। 2016 সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়। এটা তখন ইউনিভার্সিটির প্রশ্নে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটি আসছিল। ঢাকায়ের সাথে কোনটি সম্পর্কহীন? ঢাকায়ের সঙ্গে কোনটি চাকায়ের সঙ্গে, এটা ঢাকা না, যে চাকায়ের সঙ্গে কোনটি সম্পর্কহীন? তার মানে চাকা কখন আবিষ্কৃত হয় তোমরা কি জানো? তো চাকা নিয়ে দেখো রূপযুগে কিন্তু চাকা আবিষ্কৃত হয়। অর্থাৎ এই রূপযুগ যেটা উত্তর দেওয়া আছে, এটার সঙ্গে চাকার কিন্তু একটা সম্পর্ক আছে। তারপর আমরা যদি দেখি যে পাথরের চাকতিতে নিম্নের কোন বাংলার প্রাচীনতম লিপি আবিষ্কৃত হয়েছে? পাথরের চাকতি তোমরা জানো মেদিনীপুরের একটা জায়গা আছে যেখানে পাথরের চাকতিতে কি রয়েছে, যে প্রাচীন বাংলার যে ইতিহাসের একটা কি রয়েছে, লিপি রয়েছে। তারপর আমরা যদি দেখি বাংলার প্রাচীনতম বন্ধরের নাম কি? বাংলার প্রাচীনতম বন্ধরের নাম হচ্ছে তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত একটা বন্ধরের নাম ছিল, তাম্রলিপ্ত একটা কিসের নাম ছিল? বন্ধরের নাম ছিল। তাম্রলিপ্ত একটা জনপদের নাম ছিল। আচ্ছা, তারপরে মাচ্ছনে বাংলার কোন সময়কালকে নির্দিষ্ট করে? মাচ্ছনে সময়টা কি? মাচ্ছনে তোমরা তো জানো, মাচ্ছনে মাছের রাজ্যের নেই, অর্থাৎ মাছের রাজ্যের নেই।
মাছের রাজ্যের ন্যায়, অর্থাৎ যে জায়গায় মাছের রাজ্যের ন্যায়, অর্থাৎ তুমি যদি ধরো মাছের রাজ্যের নিয়ম কি, মাছের রাজ্যের নিয়ম হচ্ছে বড় মাছ ছোট মাছকে চাবাই খেয়ে ফেলবে। তো এই যে মাছের রাজ্যের যে নিয়ম, এটা কিন্তু বাংলা একটা সময় ছিল। অর্থাৎ বাংলায় ধরো গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী সময়ে কোনো যোগ্য শাসক ছিল না, অর্থাৎ শশাঙ্কের পরবর্তীতে বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। তার মানে কি হইতো, তার মানে হচ্ছে তোমার কোন একজন শাসক যদি ক্ষমতায় বসতো, তাকে সরানোর জন্য আরেকজন শাসক চলে আসতো। অর্থাৎ এই যে একটা অরাজক পরিস্থিতি, সেই অরাজক পরিস্থিতিটাকে ইতিহাসে মাৎসর্য বলে। অর্থাৎ খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতকের দিকে বাংলায় যে অরাজক পরিস্থিতির উদ্ভব হয়, সেই অরাজক বা আইন শৃঙ্খলাহীন পরিস্থিতিকে তোমরা বলে মাৎসর্য। তুমি যদি দেখো বাংলাদেশে 5 আগস্টে যে বিপ্লব বা যে একটা আন্দোলন হলো, আন্দোলনের পরবর্তী সময় কি হয়েছে দেখো নাই, যে বিভিন্ন জায়গায় তোমার লুটতরাজ হয়েছে, বিভিন্ন জায়গায় তোমার আন্দোলন সংগ্রামের ফলে মানে কিছু জায়গায় ল এন্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। যে যেভাবে পেরেছে লুটতরাজ করার চেষ্টা করেছে। মানে ধরো কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, মানে আমি একটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি। ধরো কিছু জায়গায় কিছু মানুষ লুটপাট করার চেষ্টা করেছে। তো এই যে একটা আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি, এটাই হলে মাঝখানে। এখন এটা তো ধরো বাংলাদেশের অল্প ছোট্ট একটা জায়গায় ছিল, কিন্তু তুমি যদি দেখো বাংলায় যখন পুরো সপ্তম এবং অষ্টম শতকের দিকে পুরো বাংলা জুড়ে কিন্তু এরকম একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। তো এই অস্থিতিশীল যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে বলা হয় মাছের রাজ্যের ন্যায় অবস্থা, এবং এটাকে হচ্ছে ইতিহাসে মাৎসর্য বলে, এবং এটা সপ্তম এবং অষ্টম শতকে হয়। এবং এটার অবসান ঘটান গোপাল। গোপাল গোপাল কোন বংশের? গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। তো এটা নিয়ে আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি, তোমরা ক্লাসটা দেখে নিও। কোন বাঙালি সপ্তম শতকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পদ হচ্ছে অলংকৃত করেন? তো তোমরা জানো যে এই ভদ্রলোক শীল ভদ্র, যেটা আমরা আলোচনা করেছিলাম, যে এই শীল ভদ্র ভদ্রলোক তিনি হচ্ছে কি, যে ফাহিয়েন নামে একজন পরিব্রাজক ছিল। এই ফাহিয়েন পরিব্রাজক কিন্তু তার নিকট দীক্ষা লাভ করেন। তো এই সপ্তম শতকে যে পৃথিবীর নালন্দা, মানে কি, নালন্দা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় যেটাতে একটা আবাসিক বিশ্ববিদ্যালয় ছিল। আবাসিক মানে কি, ধরো রেসিডেন্ট। তুমি যদি অক্সফোর্ড ইউনিভার্সিটি দেখো, আবাসিক ইউনিভার্সিটি একটা, রেসিডেন্ট ইউনিভার্সিটি। অর্থাৎ এই আবাসিক ইউনিভার্সিটিতে তারা হচ্ছে হল সিস্টেম থাকে, হলের মধ্যে তারা থাকতে পারে এবং তাদের হাউস টিচার থাকে। এই জন্য এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুকরণে আমাদের এই অঞ্চলে একটা বিশ্ববিদ্যালয় হয়, যেটার নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমরা অনেকেই বলতে পারো যে স্যার বা ভাইয়া, যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়? প্রাচ্য মানে কি, তোমরা যদি একটু খেয়াল করো, প্রাচ্য মানে কি, প্রাচ্য হচ্ছে পূর্ব। তাহলে আমরা যদি বিশ্ব মানচিত্র দেখি, বাংলাদেশ কিন্তু পূর্ব দিকে অবস্থিত। আবার এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি আমরা বলি, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত। তার পশ্চিমের অক্সফোর্ড কি? অরিজিনাল অক্সফোর্ড। আর তাহলে প্রাচ্যের অক্সফোর্ড কোনটা? পূর্বের অক্সফোর্ড। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখো এই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় 2018 সালে আসছিল। কেন অক্সফোর্ড বলা হয়? কারণ অক্সফোর্ড ইউনিভার্সিটির যে আবাসিক ব্যবস্থা ছিল, সেই একই ধরনের আবাসিক ব্যবস্থা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে করানো হয়েছে। এই কারণে কিন্তু এটা একটা অনন্য সাধারণ বিশ্ববিদ্যালয় বলা হয়। এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল একটা আবাসিক বিশ্ববিদ্যালয়। এখানে ধরো অনেকগুলো ছাত্র কক্ষ ছিল, হল ছিল। সো এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা, এবং এইখানে সর্বাধ্যক্ষ মানে সবচেয়ে উঁচু যে পজিশন বা প্রিন্সিপাল বলি আমরা, ভাইস চ্যান্সেলর বলি বা চ্যান্সেলর বলি, সেটা হচ্ছে শিলভদ্র ছিল। তারপরে আমরা যদি দেখি কোন বংশ প্রায় 400 বছর আমরা তোমাকে বলছি গোপাল 400 বছর পাল বংশ প্রতিষ্ঠা করে 400 বছর রাজত্ব ছিল। পাল বংশের আমলে আমরা দেখেছি চর্যাপত্য হয়েছে, আর অনেক বিখ্যাত অবদান, আমরা বড় বড় বিহারগুলো দেখি, সবগুলো কিন্তু পাল বংশের আমলে হয়েছে। আবার তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া এই যে মহাস্থানগড়, এটা তো পশ্চিম দিকে, তাই না, বগুড়া। আবার বাংলাদেশের কুমিল্লাতে অনেকগুলো বিহার আছে, তার মানে এই কুমিল্লার বিহারগুলো কি এই পাল বংশের রাজারা করেছে? আসলে না, এই পাল বংশের রাজারা করে নাই। এটা হচ্ছে দেব বংশীয় রাজা। তারা হচ্ছে অনেক দেব বংশীয় রাজা ছিল, 4 জন দেব বংশীয় রাজা বিখ্যাত, এর মধ্যে ভবদেব, হ্যাঁ, আনন্দদেব, তারা হচ্ছে বিভিন্ন এই যে হচ্ছে তোমার বিহারগুলো করেছে কুমিল্লার দিকে। অর্থাৎ এগুলো নিয়েও কিন্তু আমাদের বেসিক ক্লাসে আরো ডিটেইলসে আলোচনা আছে। তারপরে হচ্ছে ময়নামতীতে কোন সভ্যতার নিদর্শন রয়েছে? সো এটা একদম ক্লিয়ার, বৌদ্ধ সভ্যতা। তারপর হচ্ছে বাংলার প্রথম, আচ্ছা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বৌদ্ধ সভ্যতা কেন? ময়নামতীতে বিহার আছে না, শালবন বিহার। আর বিহার মানে কি? বিহার মানে হলো বৌদ্ধদের, এটা হচ্ছে একটা সাধনা কেন্দ্র ছিল। সাধনা কেন্দ্র। তার মানে যে জায়গায় বিহার আছে, চোখ বন্ধ করে ভাববা যে বৌদ্ধদের এখানে আশ্রয়স্থল ছিল আর কি। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি? একদম ইজি, 400 বছর ছিল, তোমরা জানো।
পাল বংশ। তারপর হচ্ছে আমরা যদি মহাস্থানগড় কোন বংশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এটা হচ্ছে আমরা একটু আগে বলছি, তিনটাই উত্তর হবে। হ্যাঁ, এখানে বলছে মৌর্য বংশ, কিন্তু মৌর্য বংশের মধ্যে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে এই যে তোমার পাল, সেন, হ্যাঁ, গুপ্ত সবগুলাই তো, কিন্তু এই মৌর্য বংশটা কেন দেওয়া হয়েছে? তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মৌর্য বংশ কেন এটা উত্তর দেওয়া হলো। দেখো, তোমার যদি একই প্রশ্নের 4টা প্রশ্নের উত্তর রাইট থাকে, সবসময় প্রথম প্রশ্নের উত্তরটা দাগাবা একদম চোখ বন্ধ করে। কারণ তোমার যে তোমার এক্সামিনার থাকবে, সে কিন্তু যখন চিন্তা করবে যে কোনটা রাইট দিয়েছে, অর্থাৎ তুমি জানো যদি 4টাই রাইট, তাহলে তুমি প্রথমটাই দাগাবা। ঠিক আছে, এটাই হচ্ছে নিয়মে আর কি। তারপর হচ্ছে আমরা যে বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণের অবস্থান কোথায়? কর্ণ সুবর্ণ, সুবর্ণ মানে কি জানো? স্বর্ণ আর কি। সো সুবর্ণ মানে হচ্ছে স্বর্ণ। সো আমরা যদি দেখি কর্ণ সুবর্ণ কিন্তু বাংলাদেশে অবস্থিত না, সেক্ষেত্রে এটা মুর্শিদাবাদ অবস্থিত। মুর্শিদাবাদ কোথায়? এটা হচ্ছে তোমরা জানো কলকাতার আর কি। তারপর হচ্ছে সম্রাট অশোক কোন বংশের শাসক ছিল? এটা খুবই ইজি, দেখি পারো কিনা কেউ। এটা হচ্ছে মৌর্য বংশের শাসক ছিল। মৌর্য বংশ কি? মৌর্য বংশটা হলো বাংলার প্রথম প্রাচীন বংশ, অর্থাৎ প্রাচীন ভাবে তারা প্রথম হচ্ছে বাংলায় একটা সাম্রাজ্য বিস্তার করে। এবং অশোক কিন্তু খুব ভালো লোক ছিলেন তেমন না, তিনি তার সৎ ভাইদের বা তার ভাইদেরও তিনি মেরে ফেলছেন আর কি। তার আসলে সম্রাট হওয়ার কথা ছিল না, সম্রাট হওয়ার কথা ছিল তার ভাইদের। এবং তার ভাইদের, তার বাবা যখন অসুস্থ ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, তখন বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তো তখন উনার সময়ে উনি রাজধানী থেকে খুব কাছে ছিল, তার অন্যান্য যে বড় ভাই পৌঁছানোর আগেই তিনি পৌঁছে যান, এবং তার ভাই যখন পৌঁছায় তাকে হত্যা করে ফেলেন। সো আগের দিনে এটাই নিয়ম ছিল যে ভাইকে হত্যা করতে হয় বা অনেক বিভিন্ন নিষ্ঠুর পন্থা অবলম্বন করতে হয়। তারপরে মৌর্য সাম্রাজ্য আমরা জানলাম যে মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোক। তারপর হচ্ছে প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ কোন জেলায় অবস্থিত? একটু আগে আমরা পড়েছি গৌর মানে গুড়, গুড় মানে মিষ্টি জাতীয় পদার্থ, এবং এটা কোথায় উৎপন্ন হয় বেশি? এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের দিকে। সো এবার এই চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে গৌড়ের একটা অংশ ছিল। পাটালিপুত্র রাজপুত্র, পাটালিপুত্র মানে কি জানো তোমরা? অনেকে কিন্তু এই জিনিসটা বর্তমানে নাম শুনবা না। পাটালিপুত্র অনেকের রাজধানী ছিল। তোমরা বিহার বা হচ্ছে তোমরা ভারতের পাটনার নাম শুনছো না? পাটনা, এই পাটনা জায়গাটার পূর্বের নাম ছিল পাটালিপুত্র। আর এই পাটালিপুত্র এটা হচ্ছে মৌর্যদের কি ছিল? রাজধানী ছিল। সো মৌর্যদের রাজধানী। সো এবার বোসবিহার কোথায় অবস্থিত? বোসবিহার তোমরা জানো, আমি বিহার সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। বোসবিহার হচ্ছে তোমরা জানো কুমিল্লাতে অবস্থিত। কোথায় অবস্থিত? কুমিল্লাতে। কেন কুমিল্লায়? আমরা বলছিলাম যে যারা দেববংশীয় রাজা, কুমিল্লার দেববংশীয় রাজা, তারা কিন্তু অনেকগুলো বিহার নির্মাণ করেছে। আচ্ছা, তীর্থশঙ্কর, হ্যাঁ, তীর্থঙ্করের যে এই ধারণার সঙ্গে সম্পৃক্ত কি? দেখো, বৌদ্ধ ধর্ম, চারবাক ধর্ম, জৈন ধর্ম, শিখ নয়, এই জৈন ধর্মের সাথে কিন্তু তার একটা কানেকশন আছে। আমরা জানি, দেখো এই যে এই ভদ্রলোক, এই যে এই ছবিটা দেখতেছি, এটা হচ্ছে তীর্থঙ্কর। এবং তীর্থঙ্কর হলো জৈন ধর্ম অনুসারে রক্ষাকর্তা এবং ধর্মের আধ্যাত্মিক গুরু। মূলত তীর্থঙ্করের শব্দটি দ্বারা তীর্থের প্রতিষ্ঠাকে বোঝায়, কিন্তু জৈন ধর্মের তীর্থ বলতে বোঝায় সংসার নামক জন্ম মৃত্যুর অন্তহীন চক্রকে। অর্থাৎ জৈনদের মধ্যে তীর্থঙ্করের যে করেরাই ধর্মের সর্বোচ্চ শিক্ষক। অর্থাৎ তারা, আমরা যেমন বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে কি দেখি যে গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ, আমাদের প্রত্যেকটা ধর্মের এক একজন কি আছে যে একজন পালন করতে, বা আমাদের যদি দেখি যে একটা প্রত্যেক ধর্মের একজন কি অবতার থাকে, একজন ধর্মের একজন সর্বোচ্চ ব্যক্তি থাকে, এরকম জৈন ধর্মের এই সর্বোচ্চ ব্যক্তির নাম হচ্ছে তীর্থঙ্কর আর কি। মাছনি ধারণাটা কিসের সাথে সম্পর্ক? আমি একটু আগে বলতেছিলাম মাছের বাজার না। মাছনি মানে হচ্ছে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। এটাকে ভালো জিনিস না খারাপ জিনিস? আইন শৃঙ্খলা নাই বাংলাদেশে, যেমন কিছুদিন আগে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিছুক্ষণের জন্য। এটা হচ্ছে ডি উত্তর, আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন চালু করেন কে? বংশানুক্রমিক শাসন হচ্ছে, আমরা যদি দেখি এখানে দেখো অনেকগুলো অপশন আছে, এর মধ্যে কিন্তু গোপালের অপশনটা সবচেয়ে বেশি রাইট। দেখছো, গোপালের অপশনটাই সবচেয়ে বেশি রাইট। তারপর দেখি আমরা গোপাল পাল বংশের মাধ্যমে এটা করেছিলেন। দক্ষিণ পূর্ব বাংলার রাজবংশের মধ্যে কোনটি? দক্ষিণ পূর্ব, তোমরা যদি দেখো দক্ষিণ এবং পূর্ব, তাহলে দক্ষিণ পূর্ব কি? এই পাশে, এই পাশের মধ্যে তোমার অবশ্যই মাথায় রাখতে হবে এই খড়গ বংশটা তখন কিন্তু একটা খুব প্রচলিত একটা বংশ ছিল এই অঞ্চলের মধ্যে। আমরা দেখি কি দিছি, অ্যাবসলিউটলি খড়গ বংশটাই ছিল এই অঞ্চল। দক্ষিণ পূর্ব মানে কি? বর্তমান কুমিল্লা, আমরা হচ্ছে যদি ধরি উপরে হচ্ছে তোমার নোয়াখালী, ফেনী, বা এই অঞ্চলটাই হচ্ছে তোমার দক্ষিণ পূর্ব অঞ্চল। তারপরে সন্ধ্যাকর নন্দী রামচরিত, এটা কি? সন্ধ্যাকর নন্দী হচ্ছে রামচরিত উনি লিখেছেন আর কি। তারপর হচ্ছে কলিন্য প্রথা প্রবর্তন করেন। এখন তোমাদের অনেকের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার কলিন্য প্রথাটা কি? তো দেখি আসলে সেন বংশের রাজা বল্লাল সেন
ধরো এই যে 1158 সালে কলিন্য প্রথা সৃষ্টি করেছিলেন। কলিন্য মানে কি? হিন্দুকুল বর্ণ সমীকরণ আইন। অর্থাৎ তিনি এমন একটা আইন করেছিলেন যে আইনটা একটা প্রথা হিসেবে ছিল। অর্থাৎ কুলীন অর্থ হচ্ছে উত্তম পরিবার বা সম্ভ্রান্ত পরিবার, অর্থাৎ সম্মান লাভের অর্থেই যে প্রজারা সৎ পথে চলবে, এই উদ্দেশ্যে বাংলায় সেন বংশের রাজারা বল্লাল সেন কলিন্য প্রথা সৃষ্টি করেছেন। অর্থাৎ একটা কুলীন মানে হচ্ছে তোমার একটা উঁচু বর্ণ, অর্থাৎ উঁচু বর্ণের সাথে নিচু বর্ণের কোনো বিয়ে হবে না। হ্যাঁ, যে আমি যদি ধরো আমি হচ্ছে ব্রাহ্মণ, তো ব্রাহ্মণের সাথে ক্ষত্রিয়ের কোনো বিয়ে হবে না, ক্ষত্রিয়ের সাথে শূদ্রের কোনো বিয়ে হবে না। অর্থাৎ এই প্রথাটা বাংলায় আগে তেমন ভাবে ছিল না, কিন্তু এই বল্লাল সেন নামক যে লোকটা আছে, এই লোকটা কিন্তু এই প্রথাটা বাংলায় প্রচলন করেন। এবং এটা ভালো কি খারাপ তোমরা জানো, যে সমাজের মধ্যে যখন তুমি চেষ্টা করবা যে একটা বাধা দেওয়ার, তাহলে কিন্তু জিনিসটা ঠিক না। কারণ তুমি যদি ব্রাহ্মণ বলো, ব্রাহ্মণ যে আর শূদ্র বলো, তাতে তো মানুষই, কারণ তুমি তো দুই পাল্লায় রাখলা, ব্রাহ্মণকে এখানে রাখলা, শূদ্রকে এখানে রাখলা, তাহলে তো হবে না। তাহলে সমাজের মধ্যে যে সম্প্রীতি, এটা কিন্তু বজায় থাকবে না। তাহলে সে বল্লাল সেন কি করেন, যে কলিন্য প্রথাটা সৃষ্টি করেছিলেন। ভারতে বর্গী নামে কারা পরিচিত পরিচিত তোমরা শোনো নাই যে খোকা একটা একটা গান ছিল যে বর্গী এলো দেশে, তাই না? যে বর্গী এলো দেশে, বর্গী দেশে চলে আসছে। বর্গী কারা? বর্গী মানে হচ্ছে মারাঠারা। মারাঠারা হচ্ছে বর্গী। হ্যাঁ, তারা হচ্ছে খোকা গোমালো পাড়া জোড়ালো বর্গী এলো দেশে, এরকম একটা কিন্তু ছোটবেলায় একটা গান আমাদের মায়েরা আমাদেরকে শোনায় শোনায় ঘুম পাড়াইয়াছে। তো এবার দেখো যে মারাঠাকে বলা হয় বর্গী। কৈবত বিদ্রোহের নেতা কে ছিলেন? কৈবত বিদ্রোহ মানে কি? কৈবত মানে কি? কৈবত মানে হচ্ছে একটা সাঁওতাল বিদ্রোহ, বা এটা একটা অনেক বাংলার একটা ঐতিহাসিক আন্দোলনের একটা মুহূর্ত। এবং এটার নেতা ছিল এই যে দেখো, পাল রাজা দ্বিতীয় মহিপালের আমলের রাজত্বকালে সংগঠিত হয় বরেন্দ্র বিদ্রোহ। এবং এই বিদ্রোহের ফলে কিন্তু তার মৃত্যু হয় এবং কৈবর্ত প্রধান দিব্যের হাতে অধিকার চলে যায়। আর এই কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য। তো আমরা দেখি যে এই যে এখানে কিন্তু অপশন সি, দিব্য কিন্তু আমাদেরকে কৈবর্ত বিদ্রোহের যে নেতা হিসেবে ধরা হয়। তারপরে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিসের রাষ্ট্রদূত কে ছিলেন? সো এটা কিন্তু একটু টাফ, কিন্তু এই মেগানিস্থিনিস নামটা কিন্তু তোমার আমি একটু আগে আলোচনা করেছিলাম। সো তিনি ছিলেন রাষ্ট্রদূত। আচ্ছা, তারপরে যদি দেখি বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম, তার মানে যারা ছিলেন তারা কি স্বাধীন সার্বভৌম ছিলেন না? অবশ্যই ছিলেন, কিন্তু বাংলার বাংলার শব্দটা এখানে ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট বাংলা শব্দটা। অর্থাৎ বাংলাতে কিন্তু কেউ স্বাধীন থাকে না। অর্থাৎ তুমি যদি সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার কি যে রাজা তুমি বা নবাব যদি দেখো, তিনি কি বাংলার ছিলেন? তিনি তো বাংলার ছিলেন না। তার আমরা যদি দেখি যে আফগানিস্তান, বা তিনি বাংলার বাইরে থেকে আসছেন। তো বাংলার বেশিরভাগ মানুষই কিন্তু এই অঞ্চলে যারা শাসন করছে, তারা বাংলার মধ্যে ছিলেন না, বাংলার বাইরে থেকে সেখানে শাসন করছেন। হ্যাঁ, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে তোমাদের। তো বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা ছিলেন গোপাল না, গোপালও তিনি ছিলেন না, লক্ষণ সেন। সেনরা ছিল দক্ষিণ ভারত থেকে আসছে। আর এই পাল বংশ যেহেতু আসে নাই, তাহলে গোপালের ছেলে, এই ধর্মপালকে জানো, গোপালের ছেলে। আচ্ছা, এই তাহলে এই তিনটা বাদ, তাহলে অপশন থেকে কি শশাঙ্ক। আর এই শশাঙ্কই হচ্ছে বাংলার প্রথম কি রাজা, সার্বভৌম রাজা বলা হয় তাকে আর কি। তারপরে হচ্ছে শশাঙ্ক মানে কি? শশাঙ্ক মানে কি জানো? চাঁদ, শশযোগ অঙ্ক, শশাঙ্ক মানে হচ্ছে চাঁদ। আচ্ছা, পাল বংশের প্রথম রাজাকে আমরা জানি গোপাল, একটু আগে পড়াইছি, সো এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমাদের পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ করেন কে? সো ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এই যে পাহাড়পুর বৌদ্ধবিহার নির্মাণ কাজটা কিন্তু শুরু করছে ধর্মপাল, বুঝছো? তা এই কারণে কিন্তু তিনি কিন্তু গোপালের ছেলে এবং ধর্মপাল, এই জন্য তাকে নির্মাতা বলা হয় পাহাড়পুরের। হ্যাঁ, মোস্ট প্রবাবলি তিনি হচ্ছে, অ্যাবসলিউটলি এটা হচ্ছে ধর্মপালের আর কি। শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল? শশাঙ্কের রাজধানী খুব সম্ভবত কর্ণসুবর্ণ ছিল আর কি। কর্ণসুবর্ণ আমরা জানি যে এই অঞ্চলটা বর্তমানে মুর্শিদাবাদ অবস্থিত। নওগাঁ জেলায় অবস্থিত সোমপুর বিহার কোন রাজবংশের আমল? আমরা জানি পাল বংশ। সোমপুর বিহার পাল বংশের আমলে হয়েছে আর কি। তারপর হচ্ছে গ্রন্থ সাহেব কাদের গ্রন্থ? গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব, তার মানে কাজী নজরুলের কবিতা কিন্তু আছে। গ্রন্থ সাহেব হচ্ছে শিখ ধর্মাবলম্বীদের একটা গ্রন্থ বা কিতাব। তারপরে আমরা যদি দেখি মুসলমানদের বিজয়ের পূর্বে বাংলায় শেষ হিন্দু রাজা কে ছিলেন? দেখো, মুসলমানদের বিজয়ের পূর্বে শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। অপশন হবে বি, অপশন বি, লক্ষণ সেন তিনি সর্বশেষ হিন্দু রাজা ছিলেন। দেখো, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? বলা হয়েছে বঙ্গ নাম, অর্থাৎ এই যে বাংলা, আমি তো এসেছি বাংলা থেকে, এই যে বাংলাটা কোথায় প্রথম উল্লেখ পাওয়া যায়? অর্থাৎ এই যে বাংলা, এই বাংলা কিন্তু একটা সময় একটা আর্যদের ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের নাম হচ্ছে ঐকতেয় আরণ্যক। ঐকতেয় আরণ্যক, এই গ্রন্থের মধ্যে কিন্তু প্রথম বাংলা নামের উল্লেখ পাওয়া যায়। প্রথম বাংলা নামের উল্লেখ পাওয়া যায় ঐকতেয় আরণ্যক গ্রন্থে। তারপর হচ্ছে আমাদের চীন দেশে কোন ভ্রমণকারী গুপ্ত যুগে আগমন করেন? আমরা কিন্তু এটা পড়িয়েছি যে গুপ্ত যুগে আসছে ফা হিয়েন।
ফাহিয়ান ছিল গুপ্তচর ছিল। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। আর্যদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। আর্যরা কোত্থেকে আসছে? আর্য মানে কারা? দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, বাঙালি কি আর্য জাতি নাকি অনার্য জাতি? সো আর্য জাতি অনার্য জাতি এটার মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে। সো আর্য জাতি, দেখো আর্য মানে কারা? আর্যকে আমরা যদি বলি ইংলিশে বলে আরিয়ান। আরিয়ান মানে হচ্ছে ল্যান্ড অফ ইরান, ল্যান্ড অফ ইরান, অর্থাৎ এই ইরান থেকে এই অঞ্চলে কিছু মানুষ হতে আসছে যাদের নাম হচ্ছে আর্য। এবং এই আর্যরা ছিল দেখতে সুন্দর। তোমরা যদি দেখো ইরানের মানুষজন কেমন দেখতে, একটু লম্বা সুঠাম দেহের অধিকারী, এবং তাদের মধ্যে একটা কিন্তু মানে ফর্সা ভাব আছে। তো তারা একটা উঁচু বর্ণের ভাবতো। এই যে তারা নিজেদেরকে উঁচু বর্ণের ভাবতো, সেই উঁচু বর্ণের যারা ছিল তারাই কিন্তু আর্য ছিল। আর বাঙালি, তারা এই বাঙালি বা এই অঞ্চলে বা এই দিকে মানচিত্রের এই দিকে যারা বসবাস করত, তাদেরকে বলতো তারা হচ্ছে খুবই মানে তারা মানুষই না, মানে তাদের মানুষের কোনো ক্যারেক্টারই নাই, মানে এরকম তাদের নিচু বলে আমাদেরকে সম্বোধন করতো আর কি। তো এই নিচু বলে আমাদেরকে যে বলা হতো, সেটাই কিন্তু আর্যদের একটা ক্যারেক্টার ছিল। এবং আর্যরা তাদের ধর্মগ্রন্থে আমাদেরকে খুব নিচু ভাবেই, বা ধর্মগ্রন্থ না, মানে তাদের বিভিন্ন গ্রন্থে, যে ঐকত আরণ্যক, এই গ্রন্থে কিন্তু বাঙালিদেরকে খুব বেশি, বা বাংলাকে বঙ্গকে কিন্তু খুব সম্মানিত করে বলে মনে হয় না। তারা আমাদের ইতিহাস লিখে নেই, তারা নিজেদের ইতিহাস লিখেছে, তাই না? সো আমরা একটা অনার্য জাতি, আমরা হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়। সো এই অঞ্চলের ইন্ডিজেনিয়াস অর্থাৎ আদিবাসী যারা ছিল, যেমন দ্রাবিড়, অস্ট্রিক, তারাই কিন্তু আমরা অনার্য জাতি, বর্তমান বাঙালি জাতি। আচ্ছা, তারপর হচ্ছে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? বাংলার আদি গোষ্ঠীগণ মানে কোন ভাষাভাষী ছিল? এটা হচ্ছে অস্ট্রিক। উত্তর হচ্ছে অস্ট্রিক। অস্ট্রিক, উত্তর হচ্ছে অস্ট্রিক। তারপর হচ্ছে বাঙালির উপভাষা অঞ্চল কোনটি? বাঙালির উপভাষা অঞ্চল তোমরা জানো, সেটা হচ্ছে বরিশাল। উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। তারপর হচ্ছে বাংলায় সেন বংশে, দেখো এখানে বলে দিচ্ছে সেন বংশে 1070 থেকে 1230 খ্রিস্টাব্দ শেষ শাসনকর্তা ছিলেন কে? যখন বলতো যে 1204, তখন হইতো লক্ষণ সেন, তখন উত্তর হইতো লক্ষণ সেন। কিন্তু বলছে যে 1230, অর্থাৎ লক্ষণ সেন পরাজিত হয়ে তিনি কিন্তু চলে আসছেন বিক্রমপুরে। সো বিক্রমপুরের বর্তমান মুন্সিগঞ্জ, ওইখানে 1230 পর্যন্ত সেন বংশ শাসন করে কেশব সেন। উত্তর হচ্ছে ডি। এটা কিন্তু একটা পেস লাগেন না প্রশ্ন। তারপর হচ্ছে অবিভক্ত বাংলা সর্বপ্রথম রাজা বলা হয় কাকে? অবিভক্ত বাংলায় সেটা হচ্ছে শশাঙ্ক। তারপর হচ্ছে প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠা কে? মৌর্য শাসনের প্রতিষ্ঠা চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ অপশন বি। তিনি তিনি কিন্তু অর্থাৎ গ্রিক যে সেনাপতি ছিল তাকে হারায় এই অঞ্চলে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি মৌর্য সমাজের প্রতিষ্ঠা করেন। আচ্ছা, বাংলাদেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়? এটা হচ্ছে আইনি আকবরী, অপশন বি। আইনি আকবরী, আকবরের সঙ্গে অপশন হয়। তারপর হচ্ছে নিম্নে কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? তোমরা কি জানো যে কোন পর্যটক আসে? হিউয়েন সাং না, এটা হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতা কিন্তু বাংলার এই সোনারগাঁও, অর্থাৎ সোনারগাঁও মানে বর্তমান যে আমরা নারায়ণগঞ্জের এই সোনারগাঁও, এই সোনারগাঁওকে আমরা চিনি। সো এটা কিন্তু বাংলার একটা রাজধানী ছিল সুলতানি আমলে, এবং এই সুলতানি আমলে কিন্তু ইবনে বতুতা তিনি আসছিলেন বাংলাদেশে। এই হচ্ছে কথা। তারপর হচ্ছে আমরা যদি দেখি রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ এবং এই রংপুর দিনাজপুরের অংশ নিয়ে কোন ভূমি গঠিত হয়েছে? সেটা হচ্ছে আমরা যদি দেখি, তোমরা দেখলে দেখবে বরেন্দ্র ভূমি। পরীক্ষা আসে যে বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? তোমরা জানো বরেন্দ্র জাদুঘর হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা জাদুঘর বাংলার ইতিহাসে। সেই বরেন্দ্র জাদুঘর কিন্তু কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত। তারপরে দেখো বাঙালিরা মূলত যে জনগোষ্ঠী থেকে আসছে, আমরা জানি যে এখানে অনেকগুলো আছে, ডেভিড, মঙ্গোলীয়, ককেশীয়, হুন। তো বাঙালিরা আসলে কোথা থেকে আসছে? বাঙালিরা কিন্তু আসলে মঙ্গোলীয় আসে নাই, ককেশীয় থেকে আসছে। কার থেকে আসছে? ককেশীয় আসছে। আর ককেশীয়রা থেকেই বাঙালিরা মূলত আসছে। আলেকজান্ডার কত সালে আক্রমণ করেছিল? খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে আলেকজান্ডার বাংলা আক্রমণ করেছিল। তো খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে আলেকজান্ডার বাংলা আক্রমণ করেছিল। পাহাড়পুরে বৌদ্ধবিহারের নির্মাতাকে আমি অলরেডি 3-4 বার বলেছি, ধর্মপাল। তারপর হচ্ছে তোমরা যে দেখবে ধর্মপাল। তারপর হচ্ছে পালদের পর বাংলা কোন বংশ শাসন করে? এটা ইম্পর্টেন্ট। পালদের পর বাংলা কিন্তু সেন বংশ শাসন করে। সো সেন বংশ কি ছিল? সেন বংশ ছিল, সেন বংশের প্রতিষ্ঠাতা ছিল গোপাল, এবং তারা 400 বছর করে, এবং তাদের পরে তাদের যখন শাসনটা দুর্বল হতে থাকলো, দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে সেন বংশের যে তোমার সামন্ত সেন, হেমন্ত সেন, তারা এখানে এসে একটা রাজবংশ করছিল, এবং তারা কিন্তু তাদেরকে হারিয়ে দিয়েছে।
চর্যাগীতির রচয়িতার মধ্যে একজন হচ্ছে ক, অপশন হচ্ছে কান্নপা লুইপা, তারা ছিল চর্যাগীতির রচয়িতার মধ্যে একজন। তারপর হচ্ছে কান্নপাকে তোমরা চেনো। পদ্মাবতীর রচয়িতা হচ্ছে আলাউল, তোমরা জানো আলাউল হচ্ছে আরাকান রাজসভার কবি ছিল। তারপর আমরা যদি দেখি এই যে সংস্কৃত, এখানে পদ্মাবতী, দেখছো রামায়ণের লেখক, এই ছকটা একটু মুখস্থ রাখবা, যে রামায়ণ মহাভারত, তারপর এই যে দেখো পদ্মাবতী হচ্ছে আলাউল। তোমার কিন্তু এটা আসবে যে এই যে ইউসুফ জুলেখা, এইগুলো দাগাই দিচ্ছি, এগুলো একটু ইম্পর্টেন্ট, মাথায় রেখো। রামায়ণ মহাভারত, ইউসুফ জুলেখা, পদ্মাবতী। মহাস্থানগণ কোন শাসনে, এটা অনেকবার আসছে, সো এটা কিন্তু মৌর্য এবং মৌর্য শাসনামলেরই, তো যেটা অপশন উত্তর এ ছিল, এই জন্য এটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে তোমার বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায় কোথায়, মানে কোথায় দেখা যায় বঙ্গ? প্রথম হচ্ছে ঋগ্বেদে। ঋগ্বেদ হচ্ছে আর্যদের একটা গ্রন্থ, আমি অলরেডি বলছি, আরণ্যক, ঐকত আরণ্যকে। হ্যাঁ, তারপর হচ্ছে সেনদের আদি নিবাস কোথায় ছিল, আমি অনেকবার বলছি, বি, দক্ষিণার্থে, দক্ষিণ ভারতের, দক্ষিণার্থ মানে কি দক্ষিণ ভারতের কর্ণাটে আর কি, কর্ণাটে। তো বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র আমরা অলরেডি বলেছি, সেটা হচ্ছে নগর কেন্দ্র হিসেবে মহাস্থানগড়ের অবদান কিন্তু অনেক বেশি। তারপরে প্রাচীন বাংলার মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন হচ্ছে বি। আমি খুব দ্রুত যাচ্ছি কারণ এগুলো আমরা অলরেডি পড়িয়েছি। কেন এতগুলো আমরা রিপিটেড রেখেছি, কারণ কিভাবে প্রশ্নগুলো আসে, ঘুরে পেঁচে আসে, সেগুলো কিন্তু জানানোর জন্য। মহাকবি আলাউল রচিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদ্মাবতী। পদ্মাবতী আলাউলের। প্রাচীন বাংলার বা প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে গৌরনগরী, আমরা অলরেডি জানি চাঁপাইনবাবগঞ্জ। তারপরে তাম্রলিপি কি? তাম্রলিপি হচ্ছে আমাদের প্রাচীনতম, যে অপশন হচ্ছে তোমার প্রাচীন জনপদ, ডি, অপশন ডি। হ্যাঁ, এটা প্রাচীন ভাষা হবে না, এটা হচ্ছে একটু ভুল আছে, এটা হচ্ছে প্রাচীন জনপদ। তাম্রলিপি হলো যে তাম্রলিপি, এটা কি তাম্রলিপি হচ্ছে তোমার একটা প্রাচীন, এই যে সম্পর্কে জানা যায়, তাম্রলিপি হলো তামার পাত্রে লেখা প্রাচীন কি শাসনাদেশ, অর্থাৎ তাম্রলিপি ছিল প্রাচীন, প্রচলন ছিল প্রাচীনকালে। অর্থাৎ এই তাম্র দুইটা নিয়ে কিন্তু ইন্টারেস্টিং। দেখো তাম্র, একটু আগে পড়াচ্ছিলাম, তাম্র লিপ্ত, তাম্র, আর একটু দেখাই, তাম্র লিপ্ত। এই তাম্রলিপ্ত কি ছিল? তাম্রলিপ্ত ছিল হচ্ছে প্রাচীন একটা নগরী, জনপদ, আমরা যে লিখি জনপদ, প্রাচীন জনপদ ও বন্দর, নদী বন্দর ছিল বা সমুদ্র বন্দর ধরতে পারো। আর এই তাম্রলিপি সেটা হচ্ছে একটা ভাষা প্রাচীনকালে। দুইটার মধ্যে এটা পেস লাগানোর বিষয় আছে। এটা কিন্তু ভুল না। আমি প্রথমে খেয়াল করেছিলাম আমরা তাম্রলিপ্ত হওয়ার কথা ছিল, কিন্তু দেখুন লিপি, লিপিটা হচ্ছে প্রাচীন ভাষা, পরীক্ষা দিতে আসছে প্রাচীন ভাষা। আর লিপ্ত হইলে জনপদ বা বন্ধু। ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা এটা ক্লিয়ার। তারপর হচ্ছে কোন, তোমরা যদি দেখো কোন রাজা কনিষ্ক, হ্যাঁ, বা কনিষ্ক যে কোন ধর্মের অনুসারী ছিলেন, তিনি হচ্ছে, যতদূর আমরা জানি সেটা তিনি বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল। আর তিনি কোনটি মহাস্থানগড়ের রাজধানী ছিল? মহাস্থানগড়ের রাজধানী ছিল পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। হ্যাঁ, সো অপশন ডি। তারপর হচ্ছে আমরা যদি দেখি নৃতাত্ত্বিক সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন কে? আমরা যদি জানি যে আলেকজান্ডার কানিংহাম, তিনি সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন। তারপর সিন্ধু সভ্যতা খুব প্রাচীন একটা সভ্যতা ছিল, তোমরা জানো। বর্গী কারা? মারাঠারা, অপশন ডি। তারপর হচ্ছে তোমার মারাঠাদের হু ইজ দ্য ফাউন্ডার অফ সোমপুরা বিহার? অপশন আসছে তো ধর্মপাল, অপশন এ। একটু ঘোরা পেঁচে আসছে আর কি। আর্য এটি কিসের নাম? আর্য একটি জাতিগোষ্ঠীর নাম। আর্য একটি জাতিগোষ্ঠীর নাম, একটু আগে বললাম তোমাদের। তাহলে পাল বংশের সর্বশেষ রাজাকে? পাল বংশের সর্বশেষ রাজা হচ্ছে মদন পাল। কে ছিল? মদন পাল। ঠিক আছে। কোন যুগে? তিনি তো মানে মদন ছিল না, এই জন্য মদন পাল। আমরা কিন্তু এই এলাকায় বা আমাদের অঞ্চলে কেউ একটু বোকা শোকা হইলে তারা আমরা মদন বলে ডাকি, তাই না? সো এই মদন কিন্তু এই মদন না, এই মদন হচ্ছে একজন পাল রাজা, তার নামই ছিল মদন পাল। নট লাইক দ্যাট তিনি হচ্ছে হেরে গেছে এই জন্য তাকে মদন বলা হয়। আচ্ছা, কোন যুগে প্রদেশকে কি মানে মৌর্য যুগে প্রদেশকে কি বলা হয়? ভুক্তি বলা হতো আর কি। ঢাকা প্রাচীন বাংলার রাজধানী কত সালে? প্রথম রাজধানী হয় 1610 সালে, 1610, অর্থাৎ সি। তারপর হচ্ছে এটা তো জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ডাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা একজন রাজা, তার নাম কি? তো তোমরা যেন জানো সেই রাজার নাম হচ্ছে রাজা বল্লাল সেন। সেই বল্লাল সেন কিন্তু ঢাকেশ্বরী মন্দির তিনি হচ্ছে প্রতিষ্ঠা করেন, এবং এটা বাংলাদেশের জাতীয় মন্দির। হ্যাঁ, দেখবা যে কোনো বিদেশি মানুষ, অর্থাৎ নরেন্দ্র মোদী আসছে,
বা ভারতের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, তারা কিন্তু ঢাকেশ্বরী মন্দির ভিজিট করতে যায়। অথবা কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বা যারাই হচ্ছে নতুন সরকার প্রধান আসে, তারা কিন্তু বিভিন্ন জায়গাগুলোর মধ্যে যায়। এর মধ্যে একটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। সো এই হচ্ছে বিষয়। মুঘল চিত্রকলা কোন শিল্প মাধ্যমে পরিচিতি লাভ করে? মুঘল চিত্রকলা কিন্তু মিনিয়েচার, অর্থাৎ ছোট ছোট চিত্র, দেয়ালিকা ছোট ছোট চিত্রের মাধ্যমে কিন্তু এরা প্রকাশ পায়। তোমাদের দেখায়, যে দেখো দেয়াল চিত্র, অর্থাৎ সরি, মুঘল শিল্পী পারস্যের দেয়াল চিত্রের মাধ্যমে হয়, আবার অনেক হচ্ছে তোমার মিনিয়েচারের মাধ্যমে হয়। সো মিনিয়েচারের মাধ্যমে অল্প কিছু হয়েছে, আবার দেয়াল চিত্রের মাধ্যমে হয়েছে। সো প্রাচীন গৌড়ের রাজধানী কি ছিল? প্রাচীন গৌড়ের রাজধানী ছিল হচ্ছে তোমরা জানো কর্ণ সুবর্ণ। তা আচ্ছা, গৌড় প্রাচীনতম নগর কেন্দ্র, এটি বগুড়া জেলা করতোয়া নদীর তীরে অবস্থিত ছিল। সো তোমরা জানো গৌড়ের রাজধানী ছিল, এখানে পূর্ণনগর দেখাচ্ছে, অবশ্যই পূর্ণ নগরই হওয়ার কথা। আচ্ছা দেখা যাক। তারপর হচ্ছে আমরা যদি দেখি অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন কে? অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন হচ্ছে কৌটিল্য, অপশন ডি। অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন কৌটিল্য। তারপরে পুণ্ড্রনগর কোন নদীর তীরে অবস্থিত ছিল? এটা হচ্ছে করতোয়া নদীর তীরে, অপশন বি। প্রাচীন বাংলার প্রাচীনতম সমুদ্র বন্দর, এই যে একটু আগে আমরা আলোচনা করেছি তাম্র লিপি বা তাম্রলিপ্তি বলে, এটাকে লিপ্তি, হ্যাঁ তাম্রলিপ্তি আর কি। তারপর হচ্ছে আমরা যদি মৌর্য শাসনামলে মৌর্য শাসক চন্দ্রগুপ্তের উপদেষ্টা ছিলেন? এটা হচ্ছে সম্রাট কোন কে ছিল? উপদেষ্টা ছিল মৌর্যের, চন্দ্রগুপ্ত মৌর্য, সেটা হচ্ছে চাণক্য ভদ্রলোক, তিনি হচ্ছে তার উপদেষ্টা ছিলেন। তিনি হচ্ছে বিভিন্ন বুদ্ধিশুদ্ধি দিতেন আর কি তাকে। তারপর হচ্ছে প্রাচীনতম কোনটি? প্রাচীনতম চর্যাপদ, ব্রাহ্মী লিপি, রামচরিত, গীতগোবিন্দ। দেখো সবচেয়ে প্রাচীনতম হচ্ছে মহাস্থানের ব্রাহ্মী লিপি, এটার অবস্থান হচ্ছে খ্রিস্টপূর্ব 3য় শতকে, আর চর্যাপদ হচ্ছে 7ম-8ম শতকের মধ্যবর্তী সময়। আর রামচরিত তো অনেক পরে, তার উপরে গীতগোবিন্দ। সো তোমরা দিবা হচ্ছে অপশন এ। তারপর হচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী মায়ানমার কোন রাজ্যে বসবাস করে? সো এটা রাজ্যের সাথে এ রাখাইন রাজ্যে, ঠিক আছে, এটার আরাকান নামে পরিচিত ছিল। বরেন্দ্র কোন এলাকায়? বরেন্দ্র আমরা জানি উত্তর পশ্চিমাঞ্চল, অর্থাৎ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে যে যে এলাকাটাকে আমরা বলি বরেন্দ্র। তা বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি? শহর হিসেবে আমরা যদি ধরি, সেটা হচ্ছে পুন্ড্র। পুন্ড্র হচ্ছে প্রাচীনতম শহর। তারপর ওয়ারি বটেশ্বর কোন ধরনের নগর ছিল বলে আমরা ইয়ে করি? বাণিজ্য নগর ছিল আর কি, অনেক বাণিজ্য হইতো, অনেক ট্রেড হইতো। অর্থাৎ ওয়ারি বটেশ্বর তুমি যদি যাও, দেখবা যে এটার সাথে কিন্তু নদী বন্দরের মতো ছিল, নদী ছিল। সো এটা কিন্তু বাণিজ্য, অর্থাৎ দেশ বিদেশের যে প্রাচীন যে সিল্ক রোড, এই সিল্ক রোডের কিন্তু একটা সম্পর্ক আছে ওয়ারি বটেশ্বরের সাথে। এই জন্য এটা বিভিন্ন দেশের যে রাজা বা বিভিন্ন দেশের যে সওদাগর, তারা কিন্তু এখানে আসতো। সো এটা একটা বাণিজ্য নগর হিসেবে পরিচিত ছিল। তারপরে সিন্ধু সভ্যতা কোন যুগের? সিন্ধু সভ্যতা হচ্ছে তোমরা যদি দেখো, এটা হচ্ছে তাম্রযুগের ছিল। নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে, দেখো প্রথম হচ্ছে বাবরের ছেলে হচ্ছে হুমায়ুনের ছেলে হচ্ছে আকবরের ছেলেকে জাহাঙ্গীরের শাহজাহানের হচ্ছে আরব, অর্থ হচ্ছে সি। আমি কিন্তু পড়িয়েছি, এটা হচ্ছে বাবার হলো একবার জল সারিলে ঔষধে, এটা ক্লাসের মধ্যে তোমরা দেখেছো। বাংলার প্রাচীন নগর কর্ণ সুবর্ণের অবস্থান, অপশন হচ্ছে বি মুর্শিদাবাদ। টেরাকোটা কি? টেরাকোটা হচ্ছে তোমরা জানো পোড়ামাটির ফলক, সি। আদিম সমাজে কোনটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়নি বা করেননি? সেটা হচ্ছে আদিম সমাজে কি? ধরো তোমাকে এখানে দেখো লোহার টুকরা কেন আদিম সমাজে? কারণ আদিম সমাজে লোহা আবিষ্কারই হয় নাই। লোহা আবিষ্কার হয়েছে লৌহ যুগে, লোহা তো তখন আবিষ্কারই হয় নাই, এই জন্য লোহা কিন্তু ব্যবহৃত হয় নাই। তারপর আদিম সমাজে কি ছিল? আদিম সমাজে তোমার কি ছিল বলতো? ব্যক্তিগত সম্পত্তির শ্রেণী, বিনিময় প্রথা, বাজার ব্যবস্থা। অবশ্যই তোমার বিনিময় প্রথা ছিল, বাজার ব্যবস্থা তখনো হয় নাই। অর্থাৎ তুমি আমাকে দিবা পাট দিবা, আমি বা তুমি আমাকে দিবা, ধরো তুমি আমাকে শিকার করতে গেছো, তুমি একটা বড় হচ্ছে খরগোশ ধরছো, তুমি আমাকে খরগোশের মাংস দিবা, আর আমি যেহেতু এখানে চাষ করছি বা আমি যেহেতু যেহেতু অন্যদিকে অন্য সার্ভিস দিব, সেটা তোমাকে আমি দিব। অর্থাৎ বিনিময় ছিল, তুমি এটা দেবা আমি ওটা দিব আর কি। সিন্ধু সভ্যতা কোন যুগের? আমরা একটু আগে বলেছি, সিন্ধু সভ্যতা হচ্ছে সেই তাম্রযুগে, ক্যালোডীয় যুগে, তাম্রযুগের পরে ক্যালোডীয় যুগে আসছে। যে নওগাঁ জেলার অবস্থিত সোমপুর বিহার কোন রাজবংশের আমলে প্রতিষ্ঠিত হয়? সোমপুর বিহার হচ্ছে পাল আমলে, বি। তারপর হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের মধ্যে উন্নত মানের পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল, অর্থাৎ যে স্যানিটারি সিস্টেম, এটা কিন্তু অনেক ডেভেলপ ছিল, যেটা হচ্ছে ভারতে বর্তমানে অনেক মানুষ কিন্তু স্যানিটারি যে, অর্থাৎ যে তোমরা যে স্বাস্থ্যকর আমরা যে স্যানিটারি যে সুবিধা, সেটার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত নাই। যাই হোক, তো জনশ্রুতির মধ্যে বিখ্যাত ঢাকেশ্বরী মন্দিরের প্রতি তার নাম ছিল বল্লাল সেন, আগে বলছি। বাংলার আদি জাতিগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল? তারা হচ্ছে অস্ট্রিক ভাষাভাষী ছিল। ওই রাজিয়া সুলতানা কোনটার মধ্যে ছিলেন? উনি হচ্ছে রাজিয়া সুলতানা তোমার দাস, অর্থাৎ স্লেভ, অপশন বি, দাস বংশের ছিলেন।
সেটা হচ্ছে বিষয়। বাংলাদেশের প্রাচীন সভ্যতা বিকাশ লাভ করে কোন জায়গায়? অর্থাৎ বাংলাদেশের প্রাচীন সভ্যতাটা হচ্ছে তোমার গঙ্গার অববাহিকা, গঙ্গা নদীর তীরে কিন্তু বিকশিত হয়েছে। সো মেগানেস্থানে কার রাজসভার রাষ্ট্র কি গ্রিক দূত ছিলেন? এটা হচ্ছে সম্রাট, আমরা জানি চন্দ্রগুপ্ত, ও তার সময় কিন্তু তিনি ছিলেন আর কি। তারপর আমরা যদি আর্যরা কোন সময়ে উপমহাদেশে আয়োজন করেন? আর্যরা আজ থেকে 2 থেকে 3000 বছর আগে, অর্থাৎ দুইটাই হচ্ছে সবচেয়ে রাইট, 2000 বছর আগে। ইতিহাসের পরম ভট্টারক কার উপাধি ছিল? পরম ভট্টারক বিজয় সেনের উপাধি ছিল। এগুলো আমরা বেসিক ক্লাসে ক্লিয়ার করেছি। হিন্দু মতে মান্দারটা কোন যুগে? মান্দার হচ্ছে তোমার হচ্ছে কলিযুগ না, ক্রেতা না, সত্যযুগ না, সত্যযুগের শাসক, সত্যযুগের 6 জন শাসকের মধ্যে মান্দারটা একজন ছিলেন আর কি। তারপর সম্রাট অশোক কোন বংশের ছিলেন? আমরা জানি মৌর্য বংশের শাসক ছিলেন। আবেস্তা কি একটা ধর্মগ্রন্থ? বি, পারসিক ধর্মগ্রন্থ। তারপর হচ্ছে আমরা যদি দেখি কবুলিয়ত ও পাঠটা কি, এটা হচ্ছে ভূমির আদর্শের সাথে সংস্কৃত, অর্থাৎ ভূমি সংক্রান্ত বিষয়। সি। তারপর হচ্ছে অনুচিত্রে কোন সময়ের শিল্পকর্ম? অনুচিত্রগুলো আমরা মুঘল আমলে দেখছি, এই যে মিনিয়েচার, এই মিনিয়েচার গুলো, এই যে ছোট ছোট তোমার হচ্ছে বিভিন্ন লাল পিছনে এগুলা দেখো। মধ্যযুগে আমরা যখন দেখি, মধ্যযুগে ইউরোপের লাল মেঠো সিঁদুর দিয়ে বা পুস্তক দিয়ে চিত্র বা পুঁথির প্রচলন ছিল, এভাবে হাতে হাতে পুস্তক বা লেখা হতো। অর্থাৎ পুঁথির অভ্যন্তরে সপাল বা পরিসরে, স্বল্প পরিসরে যে ক্ষুদ্র আকৃতির চিত্র বা অনুকৃতি করা হতো সেটি মিনিয়েচার পেন্টিং নামে পরিচিত। আর এই ভারতে মোগল আমলের অনেক বিখ্যাত মিনিয়েচার চিত্র অঙ্কিত হয়েছে। অর্থাৎ এই মিনিয়েচারে পুঁথির ভিতরে তুমি যে ছোট ছোট এই যে এরকম এরকম এই পেন্টিং গুলা করছে রাজা রানী, হ্যাঁ, এইগুলা হচ্ছে মিনিয়েচার পেন্টিং, যেটা মোগল আমলে তারা প্রসিদ্ধ লাভ করে। সিন্ধু সভ্যতার প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা কি? সেটা হচ্ছে সিলমোহর, সিল পাওয়া গেছে, যে ঠাপ্পা মানে সিল পাওয়া গেছে আর কি। তারপরে জৈন ধর্মের প্রচলন হয় কত সালে? জৈন ধর্ম অনেক আগে, একদম বৈদিক যুগে, অনেক প্রাচীন একটা ধর্ম। প্রাচীন ভারতের মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক কে ছিলেন? সম্রাট অশোক। প্রথম ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, তারপর চন্দ্রগুপ্ত দ্বিতীয়, তারপর তৃতীয় সম্রাট অশোক। তারপরে এইভাবেই হচ্ছে কিন্তু তোমাদের বিভিন্ন সময়ে তোমাদের এই যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। সো তোমাদেরকে যেটা আমি বলবো যে এইভাবে তুমি একটু একটু করে আলোচনা করো। দেখো আমি যেগুলো পড়িয়েছি কিছু কিছু প্রশ্ন কিন্তু কনফিউশন আমার মধ্যেও আছে। সো যেই প্রশ্নগুলো কনফিউশন আমার মধ্যে আছে সেগুলো তোমরা কমেন্ট করতে পারো বা আমাদেরকে জানাতে পারো, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা তোমাদেরকে সলভ করে দিব। সবার জন্য শুভকামনা রইলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।